দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। ভারতের নির্বাচনের ফলাফল, সরকার গঠন বেশ জটিল সমীকরণ এই মুহূর্তে। ভারতের একদম প্রতিবেশী দেশ ভারতের নির্বাচন, যেহেতু বাংলাদেশের একেবারেই প্রতিবেশী দেশ আমাদের, সেই কারণে সেই দেশের নির্বাচন নিয়েও আমাদের একটু বাড়তি চিন্তা থাকে কিংবা একটু নজরদারিও থাকে তার সেই নির্বাচন কিংবা ফলাফলের উপরে। নতুন সরকার গঠন হবে, কথা বলবো এই বিষয় নিয়ে। কথা বলবো দুদকে সাবেক পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের হাজিরা নিয়ে যে তিনি সময় চেয়েছেন আরও 15 দিন, এই বিষয়টি নিয়ে কথা বলবো। কর্মী নিয়ে সময় বাড়াবে না মালয়েশিয়া, এই বিষয়ে আজকে মালয়েশিয়ার হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত, তিনি এটি জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। তাহলে যে শ্রমিকদের ভিসা হয়েছিল তাদের সমাধানটা কোন পথে গেল, কিংবা তারা কিভাবে তাদের টাকা ফেরত পাবে কিংবা আদৌ পাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে শুরুতে কথা বলতে চাই। ভারতের নির্বাচন এবং ভারতের ফলাফল ঘোষণার পরে সরকার গঠনের দিকে এগোচ্ছে, নতুন সরকার গঠনের দিকে, এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে সময় দিয়েছেন শ্যামল সরকার, সিনিয়র সাংবাদিক, স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। সময় দিয়েছেন জয়ন্ত ঘোষাল, সিনিয়র সাংবাদিক, ভারত থেকে যুক্ত হয়েছেন তিনি। জয়ন্ত ঘোষাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শ্যামল সরকার আপনাকে দিয়ে শুরু করি। ভারতের নির্বাচন হলো, ফলাফল হলো, একটা সরকার আবার গঠন হচ্ছে, বলা চলে সরকারের ধারাবাহিকতা। কিন্তু এবারের নির্বাচনের ফলাফল দিয়ে যে সরকার গঠিত হতে যাচ্ছে, ধারাবাহিকভাবে যেটি বলা হচ্ছিল মোদি ম্যাজিক, মোদি ঝড়, সেই জায়গা থেকে যেন কিছুটা ব্যত্যয় ঘটেছে এবার, কি বলবেন? ধন্যবাদ। নিশ্চয়ই একটা ভারতীয় রাজনীতিতে, যদিও এটা খুব নতুন না, কিন্তু অতীতে অনেকবার ইন্দর কুমার গুজরাল, দেবগৌড়া, চন্দ্রশেখর, অটল বিহারী বাজপেয়ীর সময় এরকম হয়নি। তবে এই তিনজনের সময় মোটামুটি ভাবে বলা যায় যে এরকম একটা নিরঙ্কুশতার মধ্যে ছিল, অন্যের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়েছিল। আর ভারতে এবার যেটা হয়েছে এটা কিন্তু অনুমান করাই যাচ্ছিল। আমরা অন্তত বাংলাদেশে বসে অনুমান করতে পারছিলাম, কিন্তু ভারতীয় এক্সিট পোল এবং ভারতীয় পত্রপত্রিকা যেইভাবে বলবার চেষ্টা করেছিল সেটা সম্পূর্ণভাবে আমি মনে করি যে সঠিক হয় নাই। তবে ভারতীয় রাজনীতিতে এটা খুব জটিল সমীকরণ নয়, কিন্তু কারণ আপনি যদি দেখেন, আমার খুব মনে আছে এখন অরুণাচল, তারপরে উড়িষ্যা, এসব জায়গার সরকার পতনের ক্ষেত্রে, পুনর্গঠনের ক্ষেত্রে বিজেপি কিন্তু সিদ্ধহস্ত, এটা স্বীকার করতে হবে। আর ভারতের মতো করে, আমি ছোট করছি না, ভারতের মতো করে সাংসদ কেনা বেচার ইতিহাস বা নজির এটা এশিয়া উপমহাদেশে তো নেই। হাউস ট্রেডিং আপনি জানেন যে উড়িষ্যায় যখন এটা করা হয়েছিল তখন সবাইকে নিয়ে আপনার ওইটা গুজরাটের একটি হোটেলে নিয়ে, আসাম হোটেলে নিয়ে রাখা হয়েছিল এমপিদের নিয়ে, পরে এসে সরকার পতন ঘটানো হয় এবং বিজেপি সরকার, কোয়ালিশন সরকার গঠন করা হয়। সো এখন পর্যন্ত আমি খুব বেশি কঠিন কিছু সামনের সময় দেখছি না। তবে যেটা হয়েছে সেটা হলো এই যে ক্ষমতার একটা ভারসাম্য এসছে, আঞ্চলিক দলগুলোর প্রভাব বাড়বে। এখন আঞ্চলিক দলগুলোর উপরে যথেষ্ট পরিমাণ নির্ভরশীলতা বাড়বে মোদিজির। তো মোদিজির যদি আঞ্চলিক দলগুলোর উপর নির্ভরশীলতা বেড়ে যায়, সেক্ষেত্রে যেটা হয়, মানে হয় কি, একক নেতৃত্ব বা একক চিন্তা ভাবনার সরকার পরিচালিত না হলে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। ভালো মন্দ দুইটার দিকই আছে, তবে মন্দ দিকটাই বেশি হয়, আমি আমার বিবেচনা থেকে বলছি। এখন যেটা হয়েছে যে এর আগে যেমন আজকে সন্ধ্যা পর্যন্ত চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার ইত্যাদি কথাবার্তা হচ্ছিল। নীতিশ কুমারের ইতিহাসটা একটু ভিন্ন, নাইডুর ইতিহাসটা কিন্তু ভিন্ন, যদিও তার সকলেই এনডিএ জোটের সাথে আসন ভাগাভাগি করে নির্বাচন করেছেন। এটা কিন্তু আসন ভাগাভাগি, যেমন ধরেন যে নীতিশের দলের প্রার্থীর এগেনস্টে বিজেপি প্রার্থী দেয়নি, আবার নাইডুর এগেনস্টে দেয়নি, এরকম ভাবে। ভারতে যেটা হয় সেটা হলো যে ওখানে কোনো জোট বা কোনো একটি রাজনৈতিক দল, সে নীতিশ কুমারের দল বলেন কি অন্য আপনার এই যে ডিএমকে বলেন, নাইডুর যেটাই বলেন, এরা যদি বের হয়ে যেতে চায় কিংবা সমর্থন দিতে চায়, এতে লাভ আছে, ক্ষতি নেই। এখন বের হয়ে গেলে কি হবে? আমার ব্যক্তিগত বিশ্বাস হলো যে বের হয়ে গেলে মোদিকে সংবিধান অনুযায়ী আস্থা ভোটের সম্মুখীন হতে হবে।
আস্থা ভোটে দেখবেন যে ওই দর কষাকষির এক পর্যায়ে গিয়ে ওই কোনো না কোনো দল স্বতন্ত্র, এমনকি আমি এও বিশ্বাস করি, আমি বলতে চাই কথাটা হয়তো একটু বেশি আগে বলা হয়ে যাচ্ছে, আমার কাছে এমনও বিশ্বাস হয় যে মমতার কিছু লোকজনও, মমতা ব্যানার্জির কিছু লোকজন, তৃণমূলের কিছু লোকজনও মোদিজিকে সমর্থন করে দিতে পারে। মানে সব মিলিয়ে সমীকরণ বিভিন্ন রকমের, সমীকরণ নানা রকমের আছে, কারণ সবাই বিপদের মধ্যে আছে। জয়ন্ত ঘোষাল কি বলছেন একটু শুনি। জয়ন্ত ঘোষাল, আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। নিশ্চয়ই শুনছিলেন আলোচনা। হ্যাঁ, না শুনলাম। তো প্রথম কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবার হতে যাচ্ছেন। আজকে তো বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাকে শুভেচ্ছা জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন। তবে এই মানে দীর্ঘ 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন এবং তখন তিনি যেটা আসন পেয়েছিলেন, 282টা আসন পেয়েছিলেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু তারপর 2019-এ সেটা বেড়ে গিয়ে 303 হয়ে গেছে। এবারে বিজেপি এককভাবে পেয়েছে 240। তার ফলে আবার আমরা একটা কোয়ালিশন এরা, যেটা শ্যামলবাবু বলছিলেন যে দেবেগৌড়া, গুজরাল, তারপরে তারও আগে বিশ্বনাথ প্রতাপ সিং, ভিপি সিং আর কি, চন্দ্রশেখর, তারও আগে 77-এ মোরারজি দেশাই, চরণ সিং। সুতরাং এটা নতুন নয়, সত্যি নতুন নয়। কিন্তু 2014-র পর নরেন্দ্র মোদী কখনো কোয়ালিশন সরকার চালাননি। এবারে যেটা হলো, নরেন্দ্র মোদীকে একটা কোয়ালিশন এরাতে প্রবেশ করতে হলো এবং এককভাবে সরকার চালানো, যেটা শ্যামলবাবু বলছিলেন যে ভালো দিক খারাপ দিক দুটো দিকই আছে। একদিকে যেরকম ডেমোক্রেসির দিক থেকে ভালো, যে ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, আবার সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় অসুবিধা হয়ে যায়। তার ফলে সুবিধা অসুবিধা আছে। কিন্তু এবারে যেটা দেখলাম যে এর আগের বারে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যাপারে 7 দিন সময় নিয়েছিলেন। তার আগে যখন 2014-তে উনি এসেছিলেন তখন 10 দিন সময় নিয়েছিলেন। আর এবারে গতকাল ভোটের ফলাফল, আজকে ইন্ডিয়া জোটের মানে বিরোধী জোটের বৈঠক ছিল বিকেল বেলায়, উনি তার আগে এনডিএ জোটের বৈঠক ডাকলেন এবং চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা দুজনেই, যেহেতু যেটা শ্যামলবাবু বলছিলেন যে প্রি পোল অ্যালায়েন্সের শরিক ছিলেন, অর্থাৎ এটা পোস্ট পোল নয়, সুতরাং প্রি পোল। সুতরাং রাষ্ট্রপতির কাছে আজকেই চলে গেলেন উনি, প্রধানমন্ত্রী নিজে একা প্রথমে গিয়ে দেখা করলেন, ইস্তফা দিয়ে দিলেন এবং সরকার গঠনের দাবি জানিয়ে দিলেন। এবং যাওয়ার আগে এনডিএ জোটের বৈঠক ডাকলেন এবং সেখানে এনডিএ জোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিল এবং নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে দিয়ে চিঠি পর্যন্ত লিখিয়ে। এত তাড়াহুড়ো, যেটা আগের বারে 10 দিন, তার আগের বারে 1 সপ্তাহ, এই যে এবারে যে নরেন্দ্র মোদী সঙ্গে সঙ্গে করলেন, তার একটা কারণ হচ্ছে যে এখানে নানা রকম গুজব ছড়িয়েছিল যে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদ দিয়ে ইন্ডিয়া জোট সরকার গড়ে ফেলার চেষ্টা করতে পারে ইত্যাদি ইত্যাদি। যদিও ইন্ডিয়া জোট কিন্তু সন্ধ্যাবেলা বৈঠক করে শারদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন দল তারা জানিয়েছে যে আমরা কিন্তু চাই না যে এরকম ভাবে এখন তাড়াহুড়ো করে সরকার করতে। কেননা এটা ঠিক যে একটা মোদী বিরোধী, এই প্রথম 10 বছর পরে একটা ম্যান্ডেটের মধ্যে মোদী বিরোধিতা দেখা গেছে, কেননা ভোটটা হয়েছে মোদীর নাম। সুতরাং মোদীজি নিজেই বারবার বলেছেন যে এটা মোদী গ্যারান্টি। সুতরাং যখন পরাজয়ের যে দিকটা, নরেন্দ্র মোদী নিজের যে ভোট বারাণসীতে, সেটা কিন্তু 1 লাখ হয়ে গেছে ব্যবধান, মানে মার্জিনটা, যেটা 5 লাখ ছিল। এবং সেখানে রাহুল গান্ধী জিতেছেন শুধু নয়, তার মার্জিন কিন্তু, তার স্ট্রাইক রেট যেটাকে আমরা বলি সেটাকে, এবং এগুলো সমস্ত ভারতীয় চ্যানেলে এখন দেখানো হচ্ছে। আসলে যেটা হয়েছে, যেটা শ্যামলবাবু বলছিলেন, আমি একমত যে এটা অ্যাকচুয়ালি সব থেকে বড় ডিফিট। আমি মনে করছি ভারতীয় গণতন্ত্রের একটা ভিক্টরি হয়েছে, সঠিক একটা ম্যান্ডেটের পরিচয় পেলাম আমরা। কিন্তু সব থেকে বড় ডিফিট হয়েছে এক্সিট পোলের। এবং মিডিয়া তার নিজের কথা বলেনি, কিন্তু এক্সিট পোলগুলোর সাথে প্রত্যেকটা মিডিয়া হাউস যুক্ত হয়ে যেহেতু এটা প্রচার করেছে। এবং আজকে বিরোধী দলের কাছ থেকে শুনছিলাম যে এই যে স্টক মার্কেটের উপরও তার বিরাট প্রভাব পড়েছিল। এই এক্সিট পোলের ফলাফলে স্টক মার্কেট বেড়ে যায়, আবার যেই সত্যিকারের ফলাফল আসে স্টক মার্কেট পড়ে যায়। তার জন্য যেটা সেবি, আমাদের যারা এইগুলো তদন্ত করে, তাদের কাছেও তারা চিঠি দিয়ে জানাচ্ছেন যে তদন্ত হোক, একটা স্টক মার্কেটের স্ক্যাম হয়েছে ইত্যাদি ইত্যাদি। এটা বিরোধী শিবিরের বক্তব্য। এখন এই যে পরিস্থিতিটা হলো, তাতে
সংবিধানের পরিবর্তন কিংবা নরেন্দ্র মোদী যে ধরনের পদক্ষেপ নিয়ে এগোচ্ছিলেন, সেই পদক্ষেপগুলো এখন তার ক্ষেত্রে নেয়া কিংবা একক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যে সক্ষমতা ছিল সেটি এখন অনেকটাই মনে হচ্ছে যে বারবারই প্রশ্নের মুখে পড়তে পারে। এটি জি জি করে দিই যে সেটা হলো যে ওইদিকে চিন্তা করার সুযোগই তার নেই, মানে সুযোগই উনি পাবেন না এবার। কিন্তু যেটা হবে এবার আমার কাছে যেটা আমি আশঙ্কা করছি সেটা হচ্ছে যে আমাদের ভূ আঞ্চলিক রাজনীতির যে ব্যাপারটি আছে, বিশেষ করে আপনি জানেন যে ইতিমধ্যে ভারত ইরান ইস্যুতে আমেরিকার সাথে বিরোধে জড়িয়েছে, খালিস্তান ইস্যুতে কানাডার সাথে বিরোধে জড়িয়েছে। এরকম একটি বাস্তবতায় চীনের অবস্থান এবং চীনের দৃষ্টিভঙ্গি মোকাবেলা করা কঠিন হবে। কারণ এনডিএর সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো জোটে আছে তারা সকলেই যে মোদি সাহেবের ওই নীতিকে সমর্থন করেন তা কিন্তু না। আমি যতটুকু জানি, মানে ভারতীয় রাজনীতি সম্পর্কে আমি যতটুকু অবজার্ভ করতে পারি বা আমার সুযোগ আছে, নাইডু বাবু তো একেবারেই না। নীতিশ কুমারের হলো উলট পালটের ইতিহাস বহু পুরানো। এই ইন্ডিয়া গঠবন্ধন কিন্তু তার হাতের তৈরি, নীতিশ কুমারের। আবার সেখান থেকে প্রথম বেরিয়েছেন তিনি। এখন তার সাথে আবার তেজস্বী যাদব কিন্তু বিহারে আবার নীতিশের সাথে আছে, কিন্তু কেন্দ্রে নেই। এই যে নানাবিধ সমীকরণগুলো আছে ভারতের রাজনীতিতে, ওদিকে উদ্ধব ঠাকরে, অজিত পাওয়ার, এসব কিছু মিলিয়ে খুব সহজ এবং খুব যে মসৃণ পথে আগামী 5 বছর মোদী সাহেব হাঁটতে চাইলেই পারবেন। আবার বিরোধী জোটের যে আসন সংখ্যা তাতে তাদেরও সরব উপস্থিতি থাকবে, এবার সরব উপস্থিতি থাকবে। পাশাপাশি এমন হবে যে উরাট পুরাণ, যে জয়ন্তদা ভালো বলতে পারবেন, যে যদি এরকম হয় যে কোনো একটি মিড টার্মে যাবেন, কেউ যেতে চান, সেই জায়গায় গিয়ে যদি কেউ সমঝোতা করে এগিয়ে যেতে চান, জয়ন্তদা বলবার চেষ্টা করেছেন কংগ্রেসের যে আকস্মিক এবং অভূতপূর্ব এতদিনের প্রাচীনতম একটি দল যা নিঃশেষ হতে বসেছিল প্রায়, এবার যেভাবে সে ঘুরে দাঁড়িয়েছে, আগামীতে যদি তাদের লক্ষ্য স্থির থাকে এরকম কোনো কিছু, তাহলে কিন্তু সেটাও খুব বেশি কঠিন কাজ হবে না। ভূ আঞ্চলিক রাজনৈতিক কারণে কিন্তু এই সুবিধাটা কংগ্রেস নিতে পারে। জয়ন্ত ঘোষাল, এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনি যদি কিছু বলতে চান, আমি এই পর্বে শেষ করবো আপনাকে দিয়ে। দু তিনটে বিষয় খুব দ্রুত বলি। প্রথম কথা হচ্ছে যে বিদেশ নীতির বিষয়টা পরে আসবে। বিদেশ নীতিতে সাধারণত একটা ছোটখাটো মতপার্থক্য হলেও ব্রডলি বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু একটা কনসেনসাস ইভলভ হতে পারে। যে ধরুন না, শুধু বাংলাদেশের ব্যাপারে ইন্দিরা গান্ধীর যে বাংলাদেশ সম্পর্কে যে অবস্থান 71 সালের পর থেকে, তারপরে গুজরাট ডক্ট্রিন হয়েছে, নরেন্দ্র মোদী অনুপ্রবেশ বা নাগরিকত্ব বিল করলেও বাংলাদেশের সাথে কিন্তু সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক পজিশন, চীনের যে এক্সপ্যানশনিস্ট ডিপ্লোম্যাসি, সেখানে কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করা খারাপ করা এই ব্যাপারটা কিন্তু যেই সরকারে আসুক তাকে কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেই তার কূটনৈতিক রোডম্যাপ তৈরি করতে হবে। এটা আমার মত, পার্সোনাল মত। কিন্তু ধরুন না, ইরান নিয়ে ভোটের ব্যাপারে বাজপেয়ীও ভোট দিয়েছিলেন, আবার কংগ্রেসও ভোট দিয়েছিল, এবং নরেন্দ্র মোদীও ইরানের এতে ভোট দিয়েছিল, যদিও ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করা সত্ত্বেও। সুতরাং বিদেশ নীতির বিষয়টাতে আমি এখনই আসবো না, কারণ এখন অনেক বেশি হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারকে সামলাতে। কেননা তারা কিন্তু ইতিমধ্যেই আজকে তারা যেটা দাবি করেছে, 1-1 মিটিং হয়েছে নরেন্দ্র মোদীর সাথে এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের, সেখানে তারা বলছে যে আমাদের 4-5টা করে মন্ত্রী চাই। এতদিন তো তারা তো ছিলই না মন্ত্রিসভায়, এটা তো শুধু বিজেপির মন্ত্রিসভা ছিল। এখন তারা, এবং শুধু যে কোনো মন্ত্রিসভা নয়, মানে এটা ইকোনমিক পোর্টফোলিও চায়, যেটা আমরা বাংলায় বলি, আমি অন্তত বলি একটু শাসালো দপ্তর। এখন এইগুলো এই ধরনের মন্ত্রক চাইছে। এমনকি আমার মনে আছে বাজপেয়ীর সময় তো স্পিকারের পোস্টটা চন্দ্রবাবু নাইডুই চেয়েছিল এবং বালযোগীকে স্পিকার করতে বাধ্য হয়েছিল। এখন এবারও স্পিকারের পোস্ট চাইছে তারা। নরেন্দ্র মোদীর পক্ষে স্পিকারের পোস্ট দেওয়াটা একটু মুশকিল। তার কারণটা হচ্ছে যে আজকাল যখন ফ্র্যাকচার্ড ম্যান্ডেট হয়, যখন কোয়ালিশন পলিটিক্স হয়, তখন স্পিকারের ভূমিকাটা অনেক সময় বেড়ে যেতে পারে। আজকে না হলেও, যেটা শ্যামলবাবু বলছিলেন, 6 মাস পরে একটা, প্রথমে তো রাজনৈতিক মধ্যচন্দ্রিমা থাকে, তারপরে 6 মাস পরে তার মানে ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম।
কোন দিকে যাবে। জি। এবং কংগ্রেস যেটা সিদ্ধান্ত এই জন্যই নিচ্ছে যে এখন তড়িঘড়ি করে একটা সরকার বানানোর থেকে অ্যাগ্রেসিভ একটা বিজেপি কিন্তু প্রথম সংখ্যাগরিষ্ঠ দল, মানে একক সংখ্যাগরিষ্ঠ দল, তাকে অপোজিশনে রাখা আরো মারাত্মক। তার থেকে কিন্তু এটা অনেক বেটার যে তাদের সরকার হোক, কোয়ালিশন সরকার হোক। এবং এতদিন যেটা নরেন্দ্র মোদীকে তারা করতে পারেনি, 370 নাগরিকত্ব বিল এবং 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 ওই রাম মন্দিরের ইস্যু করেছেন। অযোধ্যাতেই তো বিজেপি হেরে গেছে কনস্টিটিউয়েন্সিটা, কন্যাকুমারী তো হেরেছে দাদা, কন্যাকুমারী তো হেরেছে। সুতরাং এই হিন্দুত্ব যে একটা বিরাট একটা রাজনীতির মেরুকরণ করে দেবে এবং সবাই আমরা উগ্র হিন্দু হয়ে উঠবো, এবং সেটা কিন্তু এবারের ভোটে অন্তত ম্যান্ডেট কিন্তু সে কথা বলেনি। এখন তার ফলে যেটা হয়েছে যে এখন নরেন্দ্র মোদীকে হিমশিম খেতে হচ্ছে। অপোজিশন মনে করছে, শরদ পাওয়ার তো পরিষ্কার বলে দিয়েছে যে ব্র্যান্ড মোদি, অখিলেশও বলেছে যে ব্র্যান্ড মোদি নষ্ট হয়ে গেছে, কিন্তু ওদের মেজরিটি আছে। এবং আরেকটা কথা আমি অন্তত দ্রুত শেষ করার আগে বলি যে এনডিএ, নরেন্দ্র মোদী কিন্তু মুন্সিয়ান আছে, তো তার ফলে শুধু চন্দ্রবাবু নাইডু এবং ডিএমকে এর উপর অপেক্ষা না করে ডিএমকে এর সঙ্গে পাঞ্জাবের আকালি, যারা পুরনো শরিক ছিল, আকালি কিন্তু বিজেপির সব থেকে পুরনো শরিক, শিবসেনারও আগে হয়েছিল। এখন এই সংখ্যাগুলো, আকালির অবশ্য একটা সংসদ সদস্য, কিন্তু কুড়িয়ে বাড়িয়ে এমনকি ডিএমকে এর সাথেও একটা এনগেজমেন্ট তৈরি করা, যে কোনো ক্রাইসিস হলে যদি চন্দ্রবাবু এবং নীতিশ কুমার যদি চলেও যায়, ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে তারা জানিয়েছে যে এনডিএ সংখ্যা 303 তাদের কাছে নাকি আছে, যদিও 303 কিন্তু আমরা সংখ্যায় খুঁজে পাচ্ছি না। তার মানে ইন্ডিপেন্ডেন্ট যে এমপি অন্তত 10 জন, তাদেরকে ইতিমধ্যেই, তার ফলে ওই যে যেটা শ্যামলবাবু বলছিলেন, আমরা যেটা বলি আয়ারাম গয়ারামের রাজনীতি, এটা 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 60s থেকে হরিয়ানায় শুরু হয়েছিল। এবং আয়ারাম গয়ারাম বলে দুটো লোক ছিল, তাদের নামের ভিত্তিতেই এইটা শুরু হয়েছিল, যে তারা একদিনে 3বার 3টে দল বদলেছিল। তো এখন এই রাজনৈতিক সংস্কৃতিটা আবার ফিরে আসে, এটা খুব দুর্ভাগ্যজনক। সেটি একটা জায়গা, তবে জি গণতন্ত্রের দিক থেকে আবার সেটা প্রয়োজনীয় আছে, অবশ্য প্রয়োজনও আছে। জি, আমরা খুব বেশি মনোলিথিক পলিটিক্সে 10 বছর কাটিয়েছি, একটু বহুত্ববাদ হোক, আমি অন্তত মনে হয় যে সেটাই, সেই এক্সপেরিমেন্টটা গণতন্ত্রকে হয়তো সজীবী করবে ভারত। আমি একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই। আজকে পশ্চিমবাংলার একজন সাংসদ বলছিলেন যে আসলে বিজেপি যে ভোটটা পেয়েছে, ভোটটা আরএসএস এর জন্য পেয়েছে এবং আরএসএস এর ভোট, এটা আসলে কতটা সত্য? না, এটা সত্য নয়। তার কারণটা হচ্ছে যে আরএসএস সম্পর্কে বিজেপি এত ওভার কনফিডেন্ট হয়ে গেছিল, এবারে আরএসএস কে সেভাবে কাজে লাগায়নি, বরং জেপি নাড্ডা দলের সভাপতি একটা বিবৃতি দিয়েছিল যে আমাদের আর আরএসএস কে প্রয়োজন নেই, আমরা নিজেরাই হিন্দুত্ববাদী দলে পরিণত হয়েছি। তার ফলে কিন্তু আরএসএস এর গোঁসা, আরএসএস পারলে নীতিন গাডকারিকে প্রধানমন্ত্রী করে দেয়, কিন্তু সেটা আরএসএস এরও অনেক এখন সীমাবদ্ধতা এসে গেছে, এখনো সেই পরিস্থিতিটা তৈরি হয়নি। আরএসএস এবং বিজেপি কে একভাবে দেখা ঠিক না, তাদের মধ্যেও কিন্তু অনেক লেয়ার্স আছে। জয়ন্ত ঘোষাল, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শ্যামল সরকার, একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আসছে আপনার কাছে। দর্শক, বিরতি নিচ্ছে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এ পর্বে কথা বলতে চাই, দুদকের তলবে কাল যাচ্ছেন না বেনজির আহমেদ, এই বিষয়টি নিয়ে স্টুডিওতে শ্যামল সরকার রয়েছেন, আরও একজন অতিথি অনলাইনে যুক্ত হয়েছেন, জনাব মহিদুল ইসলাম আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন, সাবেক দুদক কর্মকর্তা। স্বাগত জানাচ্ছি জনাব মহিদুল ইসলাম আপনাকে। আমি শ্যামল সরকার আপনার কাছে ছোট্ট একটু মন্তব্য নিয়ে তারপর ওনার কাছে যাই। বেনজির আহমেদের বিষয়ে যে মামলা, যে তদন্ত চলছে এই মুহূর্তে দুদকের, সেখানে তলব করার পরে তিনি সময় চাইলেন। এবার তিনি দেশের বাইরে গেছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি দেশে যাইতেই পারেন। আপনার কাছে কি মনে হয়, আসলে দুর্নীতি এই সরকারের একটি অন্যতম ম্যান্ডেটের জায়গা ছিল যে দুর্নীতিবাজদের ধরা কিংবা দুর্নীতি কমিয়ে আনা, জিরো টলারেন্স দেখানো, সেই জায়গাটি সরকার কতটা দেখাতে পেরেছে? যদি বেনজির এবং আজিজ ইস্যু নিয়ে যদি বলেন সামনে রেখে। দেখেন, দুইটা বিষয় দুই দিকে। একটা হলো যে বেনজির সাহেবের ব্যক্তিগত যে দুর্নীতির বিষয়গুলো সামনে এসছে, এগুলো এখনো প্রমাণিত হয়নি, তদন্ত প্রক্রিয়ায় আছে। তো তদন্ত প্রক্রিয়ায় থাকলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সন্দিগ্ধ যে কোনো ব্যক্তিকে তারা নোটিশ করতে পারে, তাদেরকে ডাকতে পারেন, জানতে চাইতে পারেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আবার যাকে ডাকেন তিনিও তার সময় অনুযায়ী বা সময় বুঝে যে প্রক্রিয়া আছে বৃদ্ধি করতে চাইতে পারেন, আবার সেই দুদকের যে নির্ধারিত সময় সেই সময়ও যেতে পারেন, সেটা তার খুব
এই স্বাধীনতাটুকু আছে এখানে, এই ট্রান্সপারেন্সিটা আছে ওখানে। এখন জিনিসটা হয়েছে যে যেহেতু গোটা বিষয়টা একটা তদন্তের মধ্যে আছে, এখন পর্যন্ত যেহেতু প্রমাণিত নয় কোনো ইস্যু, কোনো বিষয়, সেই বিষয়ে ধরেন তদন্ত শেষ হলে বিচারিক প্রক্রিয়ায় গেলে যদি সন্দেহভাজন ব্যক্তি যদি প্রমাণিত হয় যে তিনি দুর্নীতিবাজ বা দুর্নীতি করে সম্পদ আহরণ করেছেন, ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে করেছেন, রাষ্ট্র এবং জাতির ক্ষতি করেছেন, তো নিশ্চয়ই আদালত না, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি একটি চলমান প্রক্রিয়া। তবে ইন্টারেস্টিংটা হলো এই যেটা আপনি একটু বললেন, যে সেটা হলো যে আজকে 3 জন মন্ত্রী 3 রকম কথা বলেছেন। এটা আমার কাছে খুব বেশি বিস্ময় লাগে, অবাক লাগে। কথা না বললে তো সমস্যা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর বলে এসছেন যে এ বিষয়ে আমার জানা নেই, যে তিনি কোথায় আছেন, কি বিষয়। আরেকজন মন্ত্রী বলেছেন যে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার বিদেশ যেতে বাধা নেই। আবার ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে যদি তিনি কোথাও যেতে চান যেতে পারেন, তবে আইনে তো কোনো বাধা নেই। এখন কথা হলো যে তিনি কোথায় আছেন, কোন দেশে গেছেন, কিভাবে গেলেন, আদালত তো তাকে যেতে নিষেধাজ্ঞা দেয়নি। তো এই কথাটাই যদি সকলে বলে, এই যে এক একজন এক এক রকম বলাতে মানুষের মনে যে দ্বিধা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয় এবং মানুষ কনফিউজড হয়ে যায়, এতে সমালোচনাও হয়, সরকারের কিন্তু ভাবমূর্তিও নষ্ট হয়। এবং যে দুইজনের বিষয়ে সম্প্রতি আলোচনা অনেক বেশি হচ্ছে, তদন্ত হচ্ছে এরকম বিষয়ে, দুজনই এই সরকারের চলতি যে আমল, ধারাবাহিক যে সরকার ক্ষমতায় থাকা, সেই আমলেই প্রধান ছিলেন, একজন সেনাপ্রধান, একজন পুলিশ প্রধান। প্রধান শুধু ছিলেন, আমি এটুকু বললে আমার মনে হয় যে একটু কম বলাই হবে। তারা আমি তো বলবো যে দেশটা যে পথে যাচ্ছিল 13-14 সালের দিকে, সেদিক থেকে ফিরিয়ে আনা, বিশেষ করে র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, তারা যে ভূমিকা পালন করেছেন, আজকে যে অবস্থায় আমরা দেশটা দেখছি, যদি তারা সে সময় এই ভূমিকাটা পালন না করতেন, কারণ এই ভূমিকা পালন করা তাদের জন্য বাধ্যতামূলক ছিল বলে আমি মনে করি না। সরকারের নিয়ম, আইন, কানুন, আদেশ, নির্দেশ তারা মানবেন, এটা পুলিশের আইনেই আছে। কিন্তু কোনো বেআইনি আদেশ, কোনো বেআইনি নির্দেশ মানতে কিন্তু কেউ বাধ্য না। তারা মানতেন, তারা তাদের মতো করে মানতেন না, এটি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে না মানলেও পারতেন। এটি নিয়েও ভিতরে প্রশ্ন করার সুযোগ আছে। আমি একটু মইদুল ইসলামের কাছে যেতে চাই, দুদকের যে প্রক্রিয়া সেটি সম্পর্কে একটু জানতে চাই। যেন মইদুল ইসলাম সময় চেয়েছেন বেনজির আহমেদের আইনজীবীর মাধ্যমে, এই প্রক্রিয়াটি পরবর্তীতে আসলে কি ধাপগুলো কি থাকতে পারে, কি থাকে আপনি জানেন অবশ্যই নিজে। সময় চাইবে, দুদক যদি সময় দেয় তাহলে সময় দেবে। এখন কতদিন সময় উনি চাইছেন? উনি 15 দিন সময় চেয়েছেন, দিয়েছে। এরপরে কি আবার সময় চাইতে পারেন উনি, এভাবে প্রক্রিয়াটি? দুদকের আইনে সেইভাবে সময় চাওয়ার কথাই নেই, এখন সময় চাইছেন। দুদক যদি একবার দেয়, 10 বার দেয়, তাহলে কি করার আছে? মানে দুদকের আইনে যেটি মানে যে ব্যাপারটি, যে ক্ষিপ্র গতি দরকার ছিল দুদকের, সেই ক্ষিপ্রতা এখানে দেখা যায়নি। এখানে শুধু অবৈধ সম্পদের ব্যাপারটি নয়, এখানে ঘুষ, দুর্নীতি থেকে আপনার সংগঠিত মানি লন্ডারিং এর অপরাধ। দুদক সেই দিকে না গিয়ে স্বাভাবিক অবৈধ সম্পদের লাইনে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু এটি একটি মানি লন্ডারিং এর অপরাধ। আপনার এই যে শত কোটি টাকার ব্যাপার স্যাপার এখানে শুনছি, কোন সরকারি কর্মকর্তা, বেতনভোগী সরকারি কর্মকর্তা, এবং তার যদি এতগুলো প্রপার্টি থাকে, তাহলে তার এত চাকরি করারও দরকার করে না, জীবনের ঝুঁকি টুকি ইত্যাদির ব্যাপার। সুতরাং এইটি আপনার অবৈধ সম্পদ ছিল। দুদকের গতি দরকার ছিল ক্ষিপ্র, সেইটা না করে দিয়ে করা হলো কি, যে তলব করা হলো। এটা করে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে
দুদকের এই কার্যক্রমের ভিতরে দিয়ে মিডিয়ার খবরের যোগান ছাড়া আর কিছু হবে বলে তো মনে হচ্ছে না। সময় চাইছে, সময় দেবে, তারপরে আবার সময় চাইবে, আবার সময় দেবে। এটা তো আপনার ধিমে তেতলা গতিতে চলতে থাকবে এই অবস্থা হল। কিন্তু দরকার ছিল, এটা আপনার আমলযোগ্য অপরাধ, এটা গ্রেপ্তারযোগ্য অপরাধ, বিনা পরোয়ানায় এটা গ্রেপ্তার করার দরকার ছিল এবং তারপরে জিজ্ঞাসাবাদ করার সুযোগ ছিল। আচ্ছা, আপনি তো সেইগুলো না করে নোটিশ করা হয়। এখানে একটু বোধহয় ভুল হয়ে যাচ্ছে বুঝ ভাই। আমার মনে হয় যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগটা বোধহয় দুর্নীতি দমন কমিশন আইন থেকে রহিত করা হয়েছে। এখন আদালতের নির্দেশ ছাড়া সম্ভবত গ্রেপ্তারের সুযোগ নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এইটি মানি লন্ডারিং এর অপরাধ, এইটি অবৈধ সম্পদের অপরাধ এবং এইটি বিনা পরোয়ানায় গ্রেপ্তারযোগ্য অপরাধ। আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে ইচ্ছা করলে দুদক এই অনুসন্ধান পর্যায়ে গ্রেপ্তার করতে পারত। পুলিশ যেমন 54-এ গ্রেপ্তার করতে পারে, একই ক্ষমতা পুলিশের যে ক্ষমতা আছে দুদককে সেই ক্ষমতা দেয়া হয়েছে। কাজে এটি আপনি যেটি বলছেন সম্পূর্ণভাবে ভুল কথা, পুরোটা আপনার হয়তো জানা নেই, সেই কারণে বলছেন। দুদক যে কোনো মুহূর্তেই গ্রেপ্তার করতে পারে যদি ক্রেডিবল ইনফরমেশন থাকে, যদি রিজনেবল সাসপিশন থাকে। এখন যতগুলো মিডিয়ায় খবর বেরোলো, যতগুলো পত্র পত্রিকায় খবর বেরোলো, তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করবার খুব এক সুযোগ কম, কারণ তারা আপনার সুনির্দিষ্ট তথ্য দিয়ে বলেছে। সুতরাং সেই জায়গায় অন্তত পক্ষে গ্রেপ্তার না করেন বিদেশ যাত্রা নিষেধাজ্ঞাটা তো থাকার কথা ছিল, সেটাও থাকলো না। এখন আর কি আছে? যার বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তদন্ত নয়, অনুসন্ধান। দুদক দীর্ঘ প্রক্রিয়ায় গেছে, অনুসন্ধান করবে কত বছর তারাই জানে। এরপরে মামলা যদি করে তাহলে হবে তদন্ত, যার বিরুদ্ধে হবে তিনি নেই, যেটা নিয়ে হবে সেই প্রপার্টি সেগুলো হস্তান্তর হয়ে গেছে শুনছি, ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা, আপনার সম্পদ হস্তান্তর হয়ে গেছে। তাহলে এখানে মিডিয়ার খবরের যোগান ছাড়া আর কিছু হবে না। অনুপস্থিতিতে পলাতক অবস্থায় বিচার হলে, রায় একখানা হবে এবং তারপরে সেই রায় অকার্যকর অবস্থায় থাকবে, আসামি থাকবে বিদেশে মহা আরামে। সুন্দরভাবে একটা এক্সিট ওয়ে। না, এরকম আমাদের অনেক আসামি আছেন বিদেশে আরামে, আর কি অসুবিধা নেই তাতে কোনো দোষের কিছু নেই। তো এখন আমি মহিবুল একটু বলি আপনাকে, যদি সর্বশেষ আইনটা সংশোধনীটা যদি একটু থাকে তাহলে আমার মনে হচ্ছে যেন আমি মেমোরি থেকে বলছি একেবারেই, যে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের হাতে যে গ্রেপ্তারের ক্ষমতাটা ছিল সেটা এখন পুলিশকে দিয়ে করতে হবে। এক নাম্বার হলো যে দুর্নীতি দমন কমিশন কিন্তু তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়েছিলেন আদালতের মাধ্যমে, কিন্তু আদালত কিন্তু সেই নির্দেশ দেয় নাই। আমি এই আইন নিয়ে তর্কে যেতে চাই না, আইনে কি আছে, কিন্তু এটি বাস্তবতা যে একজন অনুসন্ধান চলছে, সেই প্রক্রিয়ার মধ্যে দেশের বাইরে চলে গেলেন, সরকারের মন্ত্রীরাও কেউ কেউ বলতে চাইলেন যে জানি না গেছে কখন, যারা দায়িত্ব নিয়ে আছেন, যাদের জানার কথা ছিল, উচিত ছিল। আবার এত উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা এত বড় বড় দুর্নীতির সাথে জড়িত, কেউ কোথাও জানলো না, এটি হচ্ছে অবাক করার মতো জায়গা। জি শ্যামল সরকার, এই বিষয়টি নিয়ে আপনি কিছু বলবেন কিনা? না, নিশ্চয়ই এটা তো বলবারই কথা, এটা তো বলবারই কথা, এবং এটা প্রত্যেকেই বলবে যে সন্দেহভাজন, দুর্নীতিবাজ বা কিংবা সম্পদ লুণ্ঠনকারী কিংবা অস্বাভাবিক পরিমাণে সম্পদ অর্জনকারী যদি তা দুর্নীতি দমন কমিশনের নজরে আসে এবং দুর্নীতি দমন কমিশন সেটা যদি আমলে নিয়ে তদন্ত প্রক্রিয়ায় যায়, সেক্ষেত্রে তার প্রতি সর্বাত্মক নজর রাখা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের এজেন্সিগুলোর অবশ্যই দায়িত্ব। এটি নিয়ে গণমাধ্যমে যখন রিপোর্ট এসেছিল, যেটি মহিদুল ইসলাম বলছিলেন, গণমাধ্যমে একদম শুরুতে যখন রিপোর্ট আসে তারপরেও দুর্নীতি দমন কমিশন সহজে সামনের দিকে এগোয়নি, যদিও আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনও অনেক পদক্ষেপ নিতে পারে। এটাও আদালতের মাধ্যমে বলে তারপরে এগোনো, আদালতের হস্তক্ষেপের পরে মাধ্যমে যাওয়ার কথা হচ্ছে। পরবর্তীতে যখন চার্জশিট দেবে তখন, তার আগে আদালতের কাছে না গিয়ে দুদক সমস্ত কিছুই করতে পারে। একমাত্র অ্যাকাউন্ট ফ্রিজ করা আর সম্পত্তি ক্রোক করা
এই দুটো ব্যাপারের জন্য আদালতে যেতে হয়, তাই দুদক গেছে। আসামিকে গ্রেপ্তার করার জন্য আদালতে যাওয়ার কোনো দরকার ছিল না, দরকার নেই, দরকার এখনো নেই। জি, এবং আপনার হিসাব তলব করা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার যে তলব করা, ইনকাম ট্যাক্স থেকে ডকুমেন্ট তলব করা, এইগুলো সমস্ত কিছু দুদক নিজেই করতে পারে আদালতের অনুমতি ছাড়াই। জি, জনাব মহিদুল ইসলাম, দেখা যাক আসলে আপনিও একটি সম্ভাব্য কি হতে পারে তেমন একটি ধারণা দিয়েছেন। শ্যামল সরকারও বলছিলেন একটু বিরতি নিতেছে, বিরতি থেকে ফিরে আবার অন্য বিষয় নিয়ে কথা বলবো। মহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও অপেক্ষা করি, আসলে দেখা যাক কি হয়। দর্শক, বিরতি নিচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্বে কথা বলতে চাই, রাত হলেই বাজেট প্রস্তাবনা পেশ করবেন অর্থমন্ত্রী। আমরা সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। বাজেট প্রস্তাবনায় কোন কোন জায়গায় এবার বলা হচ্ছে প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট হবে। শ্যামল সরকার রয়েছেন আমাদের সঙ্গে। শ্যামল সরকার, বাজেটে যেটি অর্থনীতিবিদরাও কদিন ধরেই বলছেন যে ঋণ নির্ভর উন্নতি করছি আমরা, এই বিষয়টি এবারও থাকছে যে উন্নতি কিংবা এডিপি বরাদ্দের যে জায়গাটি, এখানে ঋণ নির্ভরতা থাকছে খুব বড়ভাবে। কি বলবেন? দেখুন, ঋণ নির্ভর বাজেট বাংলাদেশে সবসময়ই হয়, সবসময় ছিল। আমরা বৈদেশিক ঋণ রাখি, অভ্যন্তরীণ কিছু ঋণ রাখি, যেটা ব্যাংক থেকে আমরা নেই, বাংলাদেশের দেশীয় ব্যাংক থেকে যেটা গ্রহণ করি। তবে এবার বাজেটের যেটা বলা হচ্ছে যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সংকোচন নীতির একটা প্রভাব রয়ে গেছে। এই সংকোচন নীতির ফলে যেটা হবে সেটা হলো যে আপনার ব্যয় কমানো হবে। বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে ব্যয় কমানো, যে বিশেষ করে যদি সোশ্যাল সেফটিতে ব্যয় কমানো হয়, অন্যান্য ডেভেলপমেন্ট ক্ষেত্রে ব্যয় কমানো হয়, তাহলে যেটা হবে সেটা হলো যে বেকারত্ব বাড়বে। বেকারত্ব বাড়লে সঙ্গত কারণেই একটা বড় ধরনের সংকট তৈরি হবে। তারা বাজারে পণ্য সংগ্রহ করতে পারবেন না, তারা অভাব দারিদ্রতার মধ্যে পড়ে যাবেন। তবে এবারের বাজেটের খুব বেশি আপনার যে বৃদ্ধি করা হয়েছে তা কিন্তু নয়। অন্যান্যবার প্রতি বছর ধরেন যে যদি 20-21 সালে করা হয়ে থাকে, তাহলে সেখানে দেখবেন যে 24% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, 25-26 এসে, 22-23 এসে, 23-24 এবারে এসে কিন্তু সেই বাজেট 4 থেকে 5% করা হয়েছে। তার মানে কি? তার মানে হলো যে আমাদের ঘাটতি আছে, টাকার ঘাটতি আছে। বাজেট ধারাবাহিকভাবে যেভাবে ক্রমাগতভাবে আমাদের বৃদ্ধির যে প্রবণতাটা ছিল, সেটা কিন্তু এখানে এসে থমকে গেল খানিকটা। তবে এনবিআর এর যে লক্ষ্যমাত্রা, আপনি এবার মানে প্রত্যেকবারই এটি বলা হয় যে এনবিআর এর লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিংবা এনবিআর এর একটা অসম্ভব লক্ষ্য দিয়ে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকবারই সেই লক্ষ্য পূরণ করতেও হিমশিম খেতে হয়। এবার কি সেই জায়গাটা? কোনোবারই তো আমাদের স্থানীয় বা রাজস্ব যেটা বলি আমরা, এই রাজস্ব কোনো বাড়ি পরিপূর্ণ টার্গেট ফুলফিল করে না, কোনো সময় করে না। বরং বারবার ব্যবসায়ীরা যেটা তাগিদ দিয়ে থাকেন যে করের হার কমিয়ে দিয়ে করদাতার সংখ্যা বাড়ান। কিন্তু কেন জানি এই করদাতার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে আমাদের খুব বেশি আগ্রহ আমরা দেখি না কর্তৃপক্ষ। একদম এক লাইনে কি আশা করছেন এই বাজেটে? এই বাজেটে আমরা এইটুকুই আশা করব যে প্রত্যেকটা মানুষ বৈশ্বিক এই পরিস্থিতিতে সচেতন হবেন, তারা নিজেরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সংকোচন নীতি গ্রহণ করবেন। তা না হলে মূল্যস্ফীতির চাপে আমাদেরকে, আমরা যে যতটা উপরে এসছি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হয়েছি বা আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছেছি বলবার মতো, সেই জায়গা থেকে কিন্তু আমাদের পিছিয়ে যেতে হবে এবং যেতে বাধ্য হব। বৈশ্বিক শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ শ্যামল সরকার আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছে আজকের মতো সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।